আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আইসিটি কোর্টে শেখ হাসিনার বিচার এবং তার বিচার রায় নিয়ে বেশ কয়েকটি এপিসোড করেছি। তাকে বাংলাদেশের প্রচলিত আইন দণ্ডবিধি অনুযায়ী সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে সাজায়ে মউত, ফাঁসিতে ঝুলিয়ে সাজা কার্যকর। তার এই রায় নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, রাজনীতি হচ্ছে, এবং এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম জটিলতা দেখা দিয়েছে এবং আগামীতে আরও জটিলতা দেখা দেবে। এই রায়ের ফলে শেখ হাসিনার কি হবে, তার দলের কি হবে, এটা নিয়ে অন্য একটি ভিডিওতে আমি কথা বলেছি। কিন্তু এই রায়ের ফলে বিএনপির কি লাভ হবে আর জামাতের কি লাভ হবে, বা এই দুটো রাজনৈতিক দলের কি ক্ষয়ক্ষতি হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা চালাবো। প্রথমত হলো যে এই রায়ে আপাত দৃষ্টিতে জামাতের একটা বিরাট ল্যান্ডমার্ক ভিক্টরি হয়েছে। আগামী দিনে এই রায় কতটা কার্যকর করা যাবে, কিংবা এই রায়ের যে সুফলে জামাত খুব আনন্দে উদ্বেলিত, এটি জামাত কতটা হোল্ড করতে পারবে সেটা ভবিষ্যৎ নির্ভর করবে। কিন্তু আজকের দিনে যদি বাস্তবতা ধরেন, তাহলে আপনার মনে হবে যে এই পৃথিবীতে যদি কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী একেবারে আকাশের পূর্ণিমার চাঁদ হাতে পাওয়ার পর যে অনুভূতি হয়, সেরকম অনুভূতি পেয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে জামাতের প্রতিটি নেতাকর্মীর মনে আজকে সেই ধরনের অনুভূতি। তাদের সবার বাড়িতে খুশির বন্যা, সবার বাড়িতে ঈদের আনন্দ, এবং এই মুহূর্তে তারা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, সেই আত্মবিশ্বাস কতদিন তাদের থাকবে সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো যে এই আত্মবিশ্বাস নিয়ে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে যে ধাক্কা দিবে, এবং রাজনৈতিক প্রতিপক্ষের উপর তারা যে চ্যালেঞ্জ ছুড়ে দিবে, সেটি তাদের প্রতিপক্ষ এই মুহূর্তে সামাল দেওয়ার মতো অবস্থা দেখাতে পারবে না। আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ জমানাতে জামাত খুব দুঃখ পেয়েছিল বিভিন্ন কারণে। তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, এবং কেবলমাত্র ফাঁসিতে ঝুলানো হয়নি, ফাঁসিতে ঝুলানোর পর তাদের পরিবার পরিজনের উপরে যে অত্যাচার চালানো হয়েছিল, এটি খুবই দুঃখজনক ছিল এবং বেদনাদায়ক ছিল। যেমন ধরুন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মারা গেলেন, এখন তার একটা ভালো জানাজা হবে, তার কবর জিয়ারতে লোকজন যাবে, এটাও সরকার করতে দেয়নি। মীর কাসেম আলী সাহেব মারা গেলেন, তার পরিবার শোক করবে, মাতম করবে, কিন্তু তার পরিবর্তে তার ছেলে ব্যারিস্টার আরমানকে তাকে গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হলো, গুম করে রাখা হলো, আয়নাঘরে রাখা হলো। তো এরকম অসংখ্য ঘটনা, যারাই ওই সময়টাতে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, ইন পার্সন, তাদের দুঃখ কষ্টের শেষ ছিল না। তাদের পরিবারের দুঃখ কষ্ট, বেদনা এবং অপমান, এটার কোনো রকম যাকে বলা হয় মানে তুলনা করার মতো কোনো কিছু ছিল না। তো ফলে তারা কেঁদেছেন, ভীষণ রকম কেঁদেছেন, এবং তারা মজলুম ছিলেন, তারা আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, কেঁদেছেন, কৌশল করেছেন, শেখ হাসিনার পতনের জন্যে তারা চেষ্টা করেছেন, তদবির করেছেন, এবং সর্বোচ্চ, এতে কোনো সন্দেহ নেই। আবার এখন এই যে আওয়ামী লীগের যে পতন, এবং পতনের পরবর্তীতে যে আওয়ামী লীগের নেতাদের যে বিচার হচ্ছে, এর ফলে তারা খুব আনন্দে উদ্বেলিত, তারা খুশিতে আত্মহারা, তারা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছে তাদের বিশ্বাস অনুযায়ী, এতে কোনো সন্দেহ নেই। এখন এই যে তাদের এই আনন্দ প্রকাশ করতে গিয়ে ৩২ নম্বর ভাঙা, বা বিভিন্ন স্থানে মব তৈরি করা, কিংবা তাদের এই আনন্দের সঙ্গে আবার মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়া, কিংবা ৭১-এ তাদের যে কর্মকাণ্ড সেটাকে জায়েজ করা, রাজাকার আলবদর আর শামস, এই জিনিসগুলো ভালো ছিল, কিংবা রাজাকার আলবদর আর শামস নিয়ে যারা কথাবার্তা বলেন তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করা, এটা একটা ভিন্ন প্রসঙ্গ, এটা অন্যায়। কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পতন এবং তার সেই বিচার, এই বিচারে জামাতকে ভীষণ রকম আনন্দিত করেছে। এবং আপনারা জানেন যে মানুষের সফলতার একটা বিরাট অংশ নির্ভর করে তার আত্মবিশ্বাস। তো জামাত এই মুহূর্তে যে আত্মবিশ্বাসী হয়ে পড়েছে, যে আত্মপ্রত্যয় তারা যাকে বলা অর্জন করেছে, এটি আপনি দেখতে পারবেন জামাতের অফিস আদালতে। তাদের অফিস আদালতে, বাসগৃহে নিত্য নতুন ফার্নিচার এসছে। জামাতের আমিরের একটা সোফা সেট দেখলাম, এটা কি তার অফিসে না বাসায় এটা আমি বলতে পারবো না,
তো এই সোফা সেটগুলো রাজকীয় সোফা সেট, মানে যমুনাতে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা বেগম জিয়ার যে একেবারে পার্সোনাল রুমে, অফিসিয়াল রুমে তিনি যে সোফা সেট ব্যবহার করতেন, ঠিক একই মানের সোফা সেট জামাতের আমিরের জন্য আনা হয়েছে। এবং মেহমান কয়েকজন ফরেন ডিপ্লোম্যাট তার সাথে দেখা করেছেন, এবং সেখানে আমি দেখলাম যে সম্ভবত লিগেসি ফার্নিচারের সেই রাজকীয় সোফা সেটে তারা বসছেন। মধ্যে সেই জামাতের লোগো এবং যে পর্দা সেট আপ করা হয়েছে, তারা ধরেই নিয়েছে যে আগামীতে জামাত ক্ষমতায় আসবে এবং জামাতের আমিরুল মোমিনিন। কাজেই তার যে মর্যাদা, তার যে সিংহাসন, তার যে আসন, তার যে প্রতিবেশ বা পরিবেশ, এর সব কিছুই এই রাষ্ট্রের প্রধান ব্যক্তি তার সে স্ট্যাটাস মান মর্যাদা অনুযায়ী করতে হবে, এবং সেই কাজটি তারা করে চলেছেন। অন্যদিকে তাদের একেবারে ফোর্থ টায়ার, মানে চতুর্থ স্তরের যে সকল নেতা রয়েছেন, যারা ছাত্র শিবিরের সভাপতি থেকে বা সেক্রেটারি থেকে সবেমাত্র জামাতের কেন্দ্রীয় রাজনীতিতে এসেছেন, তো জামাত তাদেরকে ফ্রন্ট লাইনে দিয়ে দিচ্ছে এবং তারা টকশোতে যাচ্ছেন, আলাপ আলোচনা করছেন, সবকিছু করছেন, এবং সেখানে তাদের সঙ্গে বিএনপির বাঘা বাঘা নেতারা তর্ক করছেন, বিতর্ক করছেন। এবং সে সকল বিতর্কে এই জামাতের যারা চতুর্থ স্তরের জুনিয়র নেতৃবৃন্দ, তারা সেই সিনিয়র নেতৃবৃন্দদেরকে নাস্তানাবুদ করছেন। এটা তাদের আত্মবিশ্বাসের ফল যে তারা এখন যে পর্যায়ে আছে, সেখানে আমিরে জামাত কিংবা জামাতের মহাসচিব কিংবা তাদের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তারা টকশোতে যাবেন, সভা সমিতি সেমিনারে গিয়ে কথাবার্তা বলবেন, এবং তাদের সঙ্গে এক টেবিলে বসে এক স্তরে বসে কথা বলার যোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের আছে, এটা জামাত মনে করে না। এই যে তাদের আত্মবিশ্বাস, এই যে তাদের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির বাইরে যে গ্লোবাল পার্সপেক্ট রয়েছে বা প্রসপেক্ট রয়েছে, আমি শব্দটা বলতে চেয়েছিলাম পার্সপেক্টিভ। তো সেই বিশ্বের যে এখন পরিস্থিতি এবং প্রেক্ষাপট, সেখানে দক্ষিণ পন্থা যারা অবলম্বন করেন রাজনৈতিক দলগুলো, কট্টরপন্থী রাজনৈতিক দলগুলো, তারাদের জয় জয়কার। ভারতের নরেন্দ্র মোদী, আপনি ইটালির যে এখন প্রধানমন্ত্রী তাকে ধরেন, এরপরে ডোনাল্ড ট্রাম্পকে ধরেন, চীনের শিকে ধরেন, এইভাবে সারা দুনিয়াতে গিয়ে দেখবেন যারা তাদের দেশে যারা কট্টরপন্থী, ও ইতিমধ্যে আপনি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন, মানে সবচেয়ে কট্টরপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় চলে আসছে এবং খুবই জনপ্রিয় হয়ে তারা সেখানে ক্ষমতায় চলে এসছে, এবং এসে তারা বেশ ভালো করছে। আপনি সেই যে ইটালির যে প্রধানমন্ত্রী, তাকে তো এখন বলা হচ্ছে দ্বিতীয় মুসোলিনি, কিন্তু তিনি যেভাবে সারা ইটালিতে যে সাড়া ফেলে দিয়েছেন, দুনিয়াতে যেভাবে সাড়া ফেলে দিয়েছেন, তার যে জনপ্রিয়তা, সেই তুলনায় তার যে কনজারভেটিভনেস রয়েছে, সেই কনজারভেটিভনেসের তুলনায় জামাত অনেকটা লিবারেল। একই অবস্থা যদি আপনি পুতিনের ক্ষেত্রে ধরেন, সেখানে তো একেবারে রীতিমতো সেই জারের মধ্যে তিনি ক্ষমতা ভোগ করছেন। তো সব ক্ষেত্রে, মধ্যপ্রাচ্যের কথা তো বাদই দিলাম, তুরস্কের কথা বাদ দিলাম, সব জায়গাতে দক্ষিণপন্থী রাজনীতিবিদদের জয় জয়কার। সেক্ষেত্রে জামাত আন্তর্জাতিক অঙ্গনে যে বন্ধু পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে, অ্যালাইড পাচ্ছে, এটি জামাতের প্রতিপক্ষ যারা আছে তাদের নেই। এখন জামাতের এই জয় জয়কার দিয়ে তারা যদি একটা খিলাফত প্রতিষ্ঠা করে, আফগানিস্তানের মতো একটা শাসন ব্যবস্থা তারা চালু করে, পাকিস্তানের মতো যদি একটা সারিয়া ভিত্তিক রাষ্ট্র তারা কায়েম করে, এবং তাদের সঙ্গে যদি মিলিটারি ব্যুরোক্রেসি, আমেরিকা এবং অন্যান্য দেশের একটা নেগোসিয়েশন থাকে, এবং আমাদের দেশে যেভাবে তিনটি নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা আসার জন্য ভোট দরকার হয়নি, শুধুমাত্র রেজাল্ট দরকার হয়েছে। ভোট দরকার হয়নি, কেবলমাত্র ডান্ডা দরকার হয়েছে। ভোট দরকার হয়নি, কেবলমাত্র নির্লজ্জতা, বেহায়াপনার দরকার হয়েছে। ভোট কেন্দ্রে ভোটার যায়নি 5%, তারা বলেছে ভোটার হয়েছে 70%। তো এই জিনিসগুলো আমাদের লোকজন গত 15 বছর যাবৎ মেনে নিয়েছে। কাজে এখানে রাতারাতি আপনি এদেরকে ঘি খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, আমেরিকার মতো ভোট দিবেন, এটা হিতে বিপরীত হতে পারে। তো সেক্ষেত্রে যদি আবার একটা সাজানো নির্বাচন হয়, আবার একটা আমি দাবি নির্বাচন হয়, আবার একটা রাতের ভোট হয়, আবার একটা ফলাফল তৈরি করা হয়, এবং আবার একটি কেবলমাত্র ঘোষণা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়, সেক্ষেত্রে যদি জামাতের মতো একটা দল বা তাদের অ্যালাইড ক্ষমতা একবার বসে যায়, তাদেরকে 5 বছর, 10 বছর, 20 বছর ক্ষমতা থেকে সরানো যাবে, এটা মানুষজন বিশ্বাস করে না। শেখ হাসিনা যদি 15 বছর থাকতে পারেন, তাহলে জামাত কেন পারবে না? এই যে একটা বিশ্বাস তৈরি হয়েছে,
এবং এটার বিশ্বাসের পেছনে যে কর্মকাণ্ডগুলো চালু হয়ে গেছে, এটি জামাতের জন্য আপাত দৃষ্টিতে শুভকর মনে হতে পারে, জামাতকে অপ্রতিরোধ্য মনে হতে পারে, আবার এটার অ্যাগেনস্টে জামাতের রাজনীতি সারা জীবনের জন্য নির্মূল হয়ে যেতে পারে, বাংলাদেশ থেকে জামাতের নামগন্ধ মানে দূর হয়ে যেতে পারে। সেটা অন্য একটা প্রসঙ্গ, আলাদা কথা বলবো। এখন শুধুমাত্র পজিটিভ কথা বলি। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা বিএনপির অবস্থা কি হবে। বিএনপি এখানে মূলত সবাইকে পাত্র দিয়ে রাজনীতি করতে চাচ্ছে। বিএনপি একেবারে শতভাগ নিশ্চিত যে একটা নির্বাচন হওয়া দরকার, আর নির্বাচন যেভাবেই হোক নির্বাচনের মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং তফসিল ঘোষণা করার পরে বাংলাদেশে কোথাও জামাতের লোকজন দাঁড়াতে পারবে না। তারা ভোট কাটা বলেন, ভোটার উপস্থিতি বলেন, তাদের পক্ষে সিল পিটানো বলেন, বা তাদের পক্ষে যারা ভোট দেবেন তাদের সেই ভোট গ্রহণ বলেন, মানে নেতিবাচক ইতিবাচক সব কিছুই বিএনপির পক্ষে যাবে। সেই কারণে বিএনপি কাউকে শত্রু বানাতে চাচ্ছে না। এই মুহূর্তে বিএনপির যে ব্যাকবোন থাকা দরকার ছিল, বিএনপির যে কথাবার্তা বলার দরকার ছিল, সেই কথাগুলো তারা বলছেন না। আর সেই কথাগুলো না বলার কারণে তাদের যে রাজনীতির প্রজ্ঞা, তাদের যে মেরুদণ্ড, তাদের যে ব্যক্তিত্ব, সমস্ত কিছু অবদমিত হয়ে যাচ্ছে। আর রাজনীতিতে বিশ্বাস হারিয়ে ফেললে কখনোই সে বিশ্বাস ফিরে পাওয়া যায় না। বহু বছর মেডিটেশন করে সে বিশ্বাস আনতে হয়। এমনি সেই গত যাকে বলা হয় 15 বছরের যে আওয়ামী লীগের শাসন, সেই শাসনে বিএনপির যে কী অবস্থা হয়েছে, মির্জা ফখরুল সাহেবের একটি বক্তব্যে সেটা ফুটে উঠেছে। তিনি যেটা বলেছেন যে শেখ হাসিনার জুলুম অত্যাচারে বা তার শাসনে বা তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে করতে আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি। এটাই বাস্তবতা। বিএনপির প্রথম সারির যারা রাজনৈতিক প্রজ্ঞাবান নেতা তারা সবাই বুড়ো হয়ে গেছেন, রোগাক্রান্ত হয়ে গেছেন, বিশ্বাস হারিয়ে ফেলেছেন, এবং তারা মনে করছেন এটা তাদের জীবনের শেষ পরিণতি। এই নির্বাচনে যদি তারা জয়লাভ করেন এটা তাদের জীবনের শেষ, আর পরাজয়টি হলো শেষ। বিএনপির দ্বিতীয় স্তরে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেই গত 15 বছরের মধ্যে, অর্থাৎ যখন শেখ হাসিনা 2008 সনে ক্ষমতায় এলেন তখন তারা ছিলেন তরুণ। ফলে তাদের এই যে 15 বছরে পালিয়ে থাকা, তাদের দুর্বিষহ জীবন, অসহায়ত্ব, পরিবার ভেঙে যাওয়া, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাওয়া, সব মিলে তারা যে টেরিবল অবস্থার মধ্যে আছেন, সেই টেরিবল অবস্থা তারা কাটিয়ে উঠতে পারেননি, বরং এই যে সুসময়, সেই সুসময়টা তাদের অনেকের জন্য বুমেরাং হয়ে পড়েছে। বেশিরভাগ নেতাকর্মী অহংকারী হয়ে পড়েছেন, অনেকে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন, অনেকে দখল চাঁদাবাজির সাথে জড়িত হয়ে পড়েছেন। ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ পরিপূর্ণভাবে বলতে গেলে ধ্বংস হয়ে গেছে। আর যারা একেবারে তরুণ ছাত্রদল করেন, তারা রীতিমতো স্বপ্নের ঘুরে ফিরছেন। ঘুম থেকে উঠে সকালবেলা যদি আপনি দেখেন আপনার রুমের মধ্যে একটা পরী ঢুকে গেছে, তো পরী আপনাকে বলছে যে আমি পরিস্থানে রাজকন্যা, আমাকে তুমি বিয়ে করো, আমি তোমাকে এখন উড়িয়ে পরিস্থানে নিয়ে যাব, সেখানে গিয়েই তুমি রাজা হয়ে যাবে। তখন আপনার মধ্যে যে ধরনের একটা আনন্দ হবে, পরীকে দেখলে আপনার মনের মধ্যে যে ধরনের একটা প্রতিক্রিয়া হবে, এখন এই চলমান অবস্থায় বিএনপির যাদের বয়স 30 বছরের নিচে তাদের অবস্থা তাই হয়েছে। ফলে তারা যেখানে ময়লার আবর্জনা আছে, মানে ময়লার যে ভাগাড়, সেটাকে মনে করছে স্বর্ণভাণ্ডার, আর যেটা স্বর্ণভাণ্ডার সেটাকে তারা ময়লার ভাগাড় মনে করছে। স্বর্ণভাণ্ডার হলো জনগণের ভোট, সেটাকে তারা প্রয়োজন মনে করছে না। আর ময়লার ভাগাড় বলতে যেখানে চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম, দখলবাজি রয়েছে, সেই জায়গাগুলোকে তারা পরিস্থান মনে করছেন। ফলে বিএনপি যারা কেন্দ্রীয় কমান্ড রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই সুযোগটিকে কাজে লাগাতে পারছেন না। ঠিক এই অবস্থাতে শেখ হাসিনার যে মামলার রায়, এই রায় আগামীতে যাকে বলা হয় ফাঁসির শত শত ফাঁসি রশি হয়ে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সকলের ঘুম হারাম করে দেবে। এর কারণ হলো আপনারা জানেন যে ক্রিমিনাল কেস, সেই ক্রিমিনাল কেস কখনো পুরনো হয় না। ফলে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির শাসনামল, ওই সময়টাতে যে সকল কথাবার্তা হয়েছে, যে সকল হত্যাকাণ্ড হয়েছে, যে সকল গুম হয়েছে, এমনকি ওই সময়তে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, ওই সময়তে র্যাবের ক্রস ফায়ার হয়েছে, যা কিছু হয়েছে সব কিছুকেই এই যে আদালতে শেখ হাসিনার বিচার হয়েছে, সেই আদালতে আবার সেই বিষয়গুলো নিয়ে বিচার হতে পারে, কোনো বাধা নেই। এনি ওয়ান ক্যান ডু। জামাত ক্ষমতা এসে জামাত এটা শুরু করতে পারে,
কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখন চেষ্টা করে, শুরু করতে পারে, কিংবা এখন যারা প্রসিকিউটর রয়েছেন তারা যদি সেই অপারেশন ক্লিন হার্টকে কগনিজেন্সে নিয়ে সেটাকে তদন্ত করে যদি ওই সময়ের যারা দায়ী ব্যক্তি ছিলেন তাদেরকে এই মুহূর্তে বিচারের আওতায় আনেন, কিচ্ছু বলার থাকবে না বিএনপির। এর কারণ হলো বিএনপি ইতিমধ্যে শেখ হাসিনার বিচারটিকে একটি যুগান্তকারী বিচার বলেছে, এটিকে ন্যায় বিচার বলেছে, আইনের শাসন বলেছে, এবং এটিকে একটি যাকে বলা হয় ল্যান্ডমার্ক মাইলস্টোন হিসেবে ঘোষণা করেছে। তো কাজেই তাদের জমানার যে সকল অনিয়ম হয়েছে, গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে, যেভাবে ক্রস ফায়ার হয়েছে, সেই জিনিসগুলো তো বিচার আসতে পারে। এবং এগুলো বিএনপি যদি ক্ষমতায় না আসে, জামাত যদি ক্ষমতায় আসে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকেন, তাহলে এটা লিখে রাখেন যে এই কাজগুলো অন্তত একটা সিঙ্গেল ঘটনা হলো এই কাজটি করা হবে, এতে কোনো সন্দেহ নেই। 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আবার মামলা হবে, তারপরে 10 ট্রাক অস্ত্র নিয়ে আবার মামলা হবে, আরও অনেক কিছু মানবতা বিরোধী যে সকল কর্মকাণ্ড ঘটেছে। ওই যে আপনাদের মনে আছে যে বিদ্যুতের দাবিতে কানসাটে যে গোলাগুলি হয়েছিল, অনেকগুলো মানুষ মারা গিয়েছিল বিদ্যুতের দাবিতে, সেটা নিয়ে মামলা হবে। এবং সেই মামলা বিএনপিকে দমন করার জন্য বিএনপির যারা প্রতিপক্ষ তাদেরকে করতেই হবে, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, এনসিপি হোক, তাদেরকে এই মামলা করতেই হবে। তো কাজেই এই দিন নয়, আরও দিন আছে, এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। এই যে শেখ হাসিনার রায়, মামলা এবং এখন যে প্রক্রিয়াগুলো চলছে, এটা থেমে থাকবে না। এবং একই কথা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলে গিয়েছিলেন, এই তার বিরুদ্ধে যখন মামলা হচ্ছিল তখন তিনি খুব স্যাটায়ার করে বলেছিলেন যে আমি চাই এই আইসিটি কোর্ট এটার কর্মকাণ্ড অব্যাহত থাকুক, এবং এখন যারা বিচার করছেন আগামী দিনে এই কোর্টে তাদের বিচার হোক। তো সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সেই বক্তব্য এখন রীতিমতো ভাইরাল হয়ে ঘুরছে। ফলে এই জমানাতে শেখ হাসিনার যে বিচার হলো, সেই বিচারগুলো আরও অনেকের জন্য যে হবে না, এমনকি মরণোত্তর বিচার হবে না, যারা মরে গেছেন তাদের বিরুদ্ধে যে বিচার হবে না, এই কথা কিন্তু বলা যাচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যারা বাংলা ভাষাভাষী, বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশেই বসবাস করুন, বাংলাদেশের সাম্প্রতিক চালচিত্র, রাজনৈতিক হালচাল, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, অবৈধ সরকারের ক্ষমতা দখল এবং রাষ্ট্রযন্ত্রকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্তটি চলছে, তা নিয়ে কিন্তু আপনারা সবাই ভীত সন্ত্রস্ত। শুধু আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে বিষয়টা এরকম না, বিএনপি ক্ষমতায় এসে ঢুকবে সেই সুযোগটাও কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। এর পাশাপাশি মৌলবাদী গোষ্ঠী, বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি সেই গোষ্ঠী, এবং যেই শক্তি মৌলবাদী চক্রের সাথে পৃথিবীর নানান দেশে যে মৌলবাদী গোষ্ঠী তাদের সাথে একাত্ম হয়ে রাষ্ট্রটাকে ভিন্ন পথে পরিচালিত করতে চায়, তারা কিন্তু এখন বগল দাবা করছে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি জাজমেন্ট দিয়েছে। এই জাজমেন্টটি নিয়ে আজকে মূলত কথা। পৃথিবী কী ভাবছে, আপনি কী ভাবছেন, আমি কী ভাবছি, বাংলাদেশের আইন, বিধি এবং সংবিধান এই আইনটিকে কিভাবে দেখে, এই বিচারটিকে কিভাবে দেখে। আপনারা যদি দেখেন, এই বিচারটি হচ্ছে একটি দেশের ইন্টেরিয়র মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, একটি দেশের প্রধানমন্ত্রী এবং একটি দেশের পুলিশ প্রধান অর্থাৎ 3 জন খুব হাই প্রোফাইল মানুষের বিরুদ্ধে একটি মামলা। এখন আপনি হাই প্রোফাইল হন আর লো প্রোফাইল হন, আপনি যদি আইন ভঙ্গ করেন, নীতি ভঙ্গ করেন, বিধি ভঙ্গ করেন, আপনার বিরুদ্ধে বিচার হতে পারে। আমরা সেটার সাথে একমত, বিচার হতে পারে, বিচার হবে না কেন? নোবডি ইজ অ্যাবভ দ্য ল, কোনো ব্যক্তি এই বিচারের ঊর্ধ্বে না। সাম্প্রতিক এই মহান বাড়িটি দিয়েছেন ডক্টর ইউনূস, আমাদের ইউনূস, অথচ তার বিরুদ্ধে যখন মামলা হয় তিনি ওই আমেরিকান নিউ ইয়র্ক টাইম পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে 100 জন নোবেল লরিয়েটের স্বাক্ষর নিয়ে তাকে বিচার থেকে অব্যাহতি দেওয়ার জন্য, খালাস দেওয়ার জন্য তিনি কিন্তু এটি ক্যাম্পেইন করেছিলেন। তো ওই জুনা খাইলে গুণা নাই সেই কথাটা বোঝেননি, নিজের উপরে এসে পড়লে সেটা তো কোনো না কোনো ওইতে সেটাকে বাঁচতে হবে। তো এই অবস্থায় এই বিচারটি যখন হয় বাংলাদেশে, আপনারা এই বিচারের প্রেক্ষাপটটি জানেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশে 9 মাস ধরে জামাত ইসলামী তার ছাত্র সংঘ, তার মুসলিম লীগ দোসর, রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি এইরকম অসংখ্য বাহিনী করে পাকিস্তান বাহিনীর সাথে প্যারামিলিটারি হিসেবে কাজ করেছে।
এই প্যারামিলিটারি হিসেবে কাজ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে আগুন দিয়েছে। যারা মুক্তিযুদ্ধে গিয়েছে তাদের গোয়ালের গরু নিয়ে গেছে, তাদের পুকুরের মাছ তুলে নিয়ে গেছে, তাদের নারীদেরকে ধরে ধরে গনিমতের মাল হিসেবে পাকিস্তানি বাহিনীর কাছে সোপর্দ করেছে, যার পরিমাণ 2.5 লক্ষ নারী দর্শিত হয়েছে। 1 কোটি মানুষ এ বাস্তুহারা হয়ে বাংলাদেশ থেকে ভারতের বন্দি শিবিরে, আশ্রয় শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই রকম একটা অবস্থায় যখন 9 মাস যুদ্ধের পর, ভারত সর্বাত্মক যুদ্ধে আমাদের সাথে অংশগ্রহণ করার পর আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাই। সেই স্বাধীন রাষ্ট্রে প্রশ্ন হলো, যারা 1971 সালের দীর্ঘ মুক্তি সংগ্রামে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদের বিচারটা কিভাবে করা হবে? 1972 সালের আমাদের 4 নভেম্বর যখন আমাদের সংবিধান প্রণীত হয়, গ্রহণ করা হয় এই সংবিধানটিকে মহান জাতীয় সংসদে, তারপরে 73 সালে এই প্রথমে একটি দালাল আইন করা হয়েছিল, কিন্তু দালাল আইনটি দিয়ে এই রকমের বিচার করাটা একটু টাফ ছিল। দালাল আইন ছিল মূলত যারা পাকিস্তানের কোলাবোরেটর তাদের জন্য, কিন্তু যারা সরাসরি কোলাবোরেটর হয়ে তারা দর্শন, হত্যা, লুণ্ঠন, আর্মি মানে মুক্তিবাহিনীকে হত্যা, মানুষকে ডিসপ্লেস করা, ধর্মান্তরিত করা এবং বিশেষ জাতি গোষ্ঠী যেমন হিন্দু জাতি গোষ্ঠী একটা গোষ্ঠী, তাদেরকে ক্লিনজিং করার যে চেষ্টা হয়েছে, সেই জন্যই কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ আদালতটি, ট্রাইব্যুনালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টটি প্রণয়ন করা হয়। তার মানে হঠাৎ করে এটা প্রণয়ন করে 2009 সাল থেকে বিচার শুরু হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। তার মানে 1973 সালেই বিচারটা করার জন্য একটি আইন করা হয়েছে। সেই আইনটি করার পর দীর্ঘ সময় চলে গেছে, কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর 1975 সালে সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ছায়া সরকার বাংলাদেশে ক্ষমতায় ছিল, যার কারণে তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই বিষবৃক্ষ বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে, শিখর গজিয়েছে। আপনারা জানেন 72 সংবিধানে বলা হয়েছিল যে বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকবে না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অসাম্প্রদায়িক চেতনার এই রাষ্ট্রে ধর্ম হবে প্রত্যেক মানুষের ব্যক্তির, আর রাষ্ট্র হবে সকল মানুষের সামষ্টিক। এই অর্থে জামায়াতে ইসলামীকে বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছিল। কখন? 1972 সালের সংবিধানে। কেউ অর্ডার দিয়ে এটাকে বাতিল করেনি। বাংলাদেশ যে সংবিধান গ্রহণ করেছিল সেই সংবিধানে জামায়াতে ইসলামীর অস্তিত্ব আর ছিল না। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে আবার রাজনীতি করার সুযোগ দেয় এবং বেগম খালেদা জিয়া গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে আসে। তো এই প্রেক্ষাপটে আমরা যখন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আমরা প্লেজ দিয়েছিলাম, মানুষের কাছে বলেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার এবং বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করব। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা বহুদিন পর, 40 বছর পরে সেই বিচারটি শুরুও করি এবং সেই বিচারটি আমরা করতে সামর্থ্য হই। একটা বিচারের একটা অংশ করা হয়েছে এবং অনেকের এক্সিকিউশন হয়েছে, বাকি যাদের বাকি ছিল সেটা চলমান ছিল। বর্তমান সরকার আসার পরে জেলে যারা ছিল তাদেরকে বের করে দিয়েছে এবং ওই বিচার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে তারা বিচার শুরু করলো কার? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কোন বিচারে? ওই যুদ্ধাপরাধীদের মামলায়। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, 1971 সালের যে অ্যাক্টটি করা হয়, ওই অ্যাক্টটিতে বলা ছিল 73 সালের অ্যাক্টে যে এটা হলো 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধকালীন সময়ে যে অডাসিটি হয়েছে তার বিচার করার জন্য। তাহলে ওই সরকার এই বিচারটা করার জন্য যে আইনটি করেছে, 2024 সাল কিন্তু 1971 সালের মধ্যে পড়ে না। এই 2024 সালে শেখ হাসিনা, কামাল সাহেব অথবা যাদের বিচার হচ্ছে তাদের যদি বিচার করতে হয়, তাহলে বাংলাদেশে কিন্তু প্রচলিত একটি পেনাল কোড রয়েছে, আপনি সে আইনে বিচার করেন, কারণ এটা তো 1971 সালের বিচার না। সুতরাং প্রথমত এই জাজ, এই আদালত, এই বিচার সমস্ত অবৈধ, নাল এন্ড ভয়েড। কারণ 2024 সালের মামলা 1971 সালের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে চলে না। প্রথম প্রশ্ন। দ্বিতীয়টি হচ্ছে, আপনি দেখেন যে বিচারকের নিয়োগ বাংলাদেশে বলা হয়েছে যে একজন জাস্টিস যদি 67 বছর হয়, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের 96 আর্টিকেল 96 আর এটার প্যারাগ্রাফ হচ্ছে 1, ওখানে বলা আছে যে একজন বিচারক হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে 67 বছর পর্যন্ত বিচারে থাকবে না। আগে এটি 64 বছর বা 63 বছর, 64-65 ছিল। জিয়াউর রহমানের দল যখন বিএনপি ক্ষমতায় থাকে, মওদুদ আহমদ সাহেব 3 বছর বাড়িয়ে এটাকে 67 বছর করেছে। তো 67 বছরের পরে আইনগতভাবে বাংলাদেশের সংবিধান অনুসারে কোনো মানুষ আর বিচারক থাকার যোগ্য না। কোথায়?
যদি হাইকোর্ট লেভেলে বা সুপ্রিম কোর্ট লেভেলে হয় তাহলে যোগ্য না। এখন এই যে মনে করেন আজকে যে 6জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে, মানে ICT 1 এবং ICT 2, ICT 2 এর যিনি চেয়ারম্যান তার নাম হচ্ছে নজরুল ইসলাম খান, নজরুল ইসলাম চৌধুরী। এই নজরুল ইসলাম সাহেব আজ থেকে 7 বছর আগে 67 বছর হওয়ার পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অবসরে গিয়েছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের বিচারক হিসেবে অবসরে গিয়েছেন। তিনি এখন ICT 2 এর চেয়ারম্যান। এখন একটা জিনিস বোঝেন, আপনি হয় কনস্টিটিউশন বাতিল করতে হবে, নাহলে ওই প্যারাগ্রাফটি বাতিল করতে হবে। যদি এটা বাতিল করতে না পারেন তাহলে বাংলাদেশে সুপ্রিম কোর্টের এই বিচারক অবৈধ। কেননা যেহেতু সুপ্রিম ল অব দ্য ল্যান্ড আমাদের সংবিধান, সেই সংবিধান পরিবর্তন না করিয়া 67 বছরের বুইরাকে আইনা, 67 বছর না 73 বছরের বুইরাকে আইনা আপনি বিচারে বসাইছেন। সুতরাং আদালতটি অবৈধ, নাল অ্যান্ড ভয়েড। কনস্টিটিউশন আপনাকে পারমিট করে না যে হাইকোর্ট লেভেলে কোনো একজন বিচারককে আপনি 73 বছর বুড়া আনি বসাবেন। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এটা হচ্ছে একটা জিনিস। 2 নম্বরে আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করেন একটু দেখবেন যে সাধারণত একটা রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান, পুলিশ প্রধান এবং রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা হাই প্রোফাইল একটা বিচার। এই বিচারটা করার জন্য আপনার কিন্তু সেই রকমের দক্ষ, যোগ্য, অভিজ্ঞ জাজ দেওয়া দরকার ছিল। এখন যে 3জন জাজ শেখ হাসিনা সহ আরো 2 জনের বিচার করেছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জাস্টিস গোলাম মুর্তুজা। এই গোলাম মুর্তুজা 2018 সালের 14 জানুয়ারি তিনি অবসরে গেছেন ডিস্ট্রিক্ট জাজ হিসেবে, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজ হিসেবে তিনি অবসরে গেছেন। তারপর তিনি 18-19 সাল থেকে ওই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন হিসেবে কাজ করেন ল ডিপার্টমেন্টের। খেয়াল করে দেখেন, তার মানে তিনি কিন্তু 18 সাল থেকে 19, 20, 21, 22, 23, 24, 6 বছর কোনো প্রফেশনই নাই। আর প্রফেশনও যদি থাকেন তাহলে তার 57 বছরে অবসরে গেছেন, আরও 7 বছর 6 বছর যোগ করেন, 57 আর 6 63 বছর। বাংলাদেশের যে মানে সুপ্রিম কোর্টে যে জাস্টিস নিয়োগ করে সেখানে বলা হয় যে একজন জাস্টিস যদি মিনিমাম 7 বছর স্থায়ী বিচারক হিসেবে যদি বিচার কার্য পরিচালনা না করেন তাহলে সুপ্রিম কোর্টের পেনশন পান না। সেই জন্য বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে যে 2 বছর প্রথমে আপনি থাকবেন অ্যাডহক বিচারপতি, আর 7 বছর থাকবেন আপনার মূল বিচারপতি, মানে স্থায়ী বিচারপতি। 2 বছরে আর 7 বছরের 9 বছর। তা এখন একজন জাজ মানে লোয়ার কোর্টের একজন জাজ, ডিস্ট্রিক্ট জাজ যখন অবসরে যান তখন তার বয়স 57 বছর। তো 57 বছরের সাথে যদি 9 যোগ করেন, 7 আর 9 কত হলো খেয়াল করে দেখেন, 56 বছর, 76 বছর নাকি 66 বছর, সরি। এখন তার মানে হচ্ছে তাকে 2 বছর আর 7 বছর 9 বছর মিনিমাম, কারো বয়স যদি 58 হয়ে যায় তাহলে কিন্তু তিনি আর সুপ্রিম কোর্টে জাস্টিস নিয়োগের যোগ্য থাকেন না। কারণ নিয়ম হচ্ছে তিনাকে 2 বছর অ্যাডহক থাকতে হবে এবং 7 বছর স্থায়ী বিচারক থাকতে হবে, মোট 9 বছর। তাহলে 57 আর 9 আপনি খেয়াল করে দেখেন, ওই সময়টা পর্যন্ত তিনি এই সুপ্রিম কোর্টে থাকতে পারবেন। তো এখন যার বয়স 57 পারিয়া 60 পারিয়া 63 চলে গেছে, তিনি কিন্তু আর 7 বছর আর 2 বছর 9 বছর টেনিউর পালন করার সুযোগ তার নাই, সেহেতু তিনি সুপ্রিম কোর্টে জাস্টিস হিসেবে নিয়োগের যোগ্য না। আচ্ছা, সেটা তো গেল। দ্বিতীয় হলো যে 2 জন বিচারক ছিলেন, আসাদুজ্জামান একজন, আরেকজন এনাম চৌধুরী। এই 2 জন অক্টোবর মাস 2024 সালে বিচারক নিয়োগ হয়েছেন এবং এই গোলাম মুর্তুজাও এই অক্টোবর 2024 বিচারক নিয়োগ হন। এই 3 জন বিচারক জীবনে হাইকোর্ট লেভেলে একটি বিচার পরিচালনাও করেননি লয়ার হিসেবে, জাজ হিসেবে, অথবা একটি বিচারে জাজমেন্টও দেননি। তার মানে হচ্ছে আপনি সর্বোচ্চ লেভেলের একজন রাষ্ট্রীয় ব্যক্তির বিচার করবেন, একজন মন্ত্রীর বিচার করবেন, একজন পুলিশ প্রধানের বিচার করবেন, তাকে দিয়ে এবং মৃত্যুদণ্ডের রায় দিবেন যার জীবনে একটি জাজমেন্ট দেওয়ার অভিজ্ঞতাও নাই। তার মানে গোলাম মুর্তুজা, দ্বিতীয়ত আসাদুজ্জামান, তৃতীয়ত এনাম চৌধুরী, এই 3 জন মানুষের জীবনের প্রথম জাজমেন্ট হচ্ছে এটা। কোথায়? হাইকোর্ট লেভেলে। আপনি আগে কি করছেন সেটা ইস্যু না, মানে হাইকোর্টের বিচারক হিসেবে আপনার অভিজ্ঞতাটা কি? আপনার অভিজ্ঞতাটা হচ্ছে 0। এই 0 অভিজ্ঞতা নিয়ে আপনি আন্তর্জাতিক অপরাধের বিচার করছেন। বিচারটা কি? আন্তর্জাতিক অপরাধ।
আন্তর্জাতিক অপরাধের বিচার করছেন যার ঘরোয়া বিচার করারও, একটি বিচার করারও হাইকোর্ট লেভেলের অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক সব বিচার আদালতে হাইকোর্ট লেভেলের হয়েছে। ইতিহাসে আমরা নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, সিয়েরা লিওন ট্রায়াল, বসনিয়া হার্জেগোভিনা ট্রায়াল, তারপরে ক্যাম্বোডিয়া ট্রায়াল, তারপরে কাম্পালা ট্রায়াল, আমরা যত দেখেছি সবগুলো হাইকোর্ট লেভেলেই হয়েছে। এই হাইকোর্ট লেভেলের এই বিচারটা যে আন্তর্জাতিক যে ব্যক্তিত্বের দরকার, আন্তর্জাতিক যে চিন্তা চেতনা সম্পন্ন মানুষ দরকার, সেই জায়গায় তার একটি বিচার করার অভিজ্ঞতা নেই। তার মানেটা কি? এটা হচ্ছে ভিন্ডিকটিভ নেচারের একটা বিচার। আমরা ভিন্ডিকটিভ ছিলাম না। আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার করেছি, এক একটা বিচারে 2 বছর, 3 বছর, 4 বছর সময় নিয়েছি। আর আমাদের এই বিচারটাতে আগস্ট মাসে 2025 সালের আগস্ট মাসে অ্যাকচুয়াল ট্রায়ালটি শুরু হয়। তা আগস্ট থেকে এখন পর্যন্ত কয়দিন হলো আপনি বোঝেন? 4 মাসে আপনি বিচার কাজ শুরু করছেন। আন্তর্জাতিক যতগুলো মানবাধিকার সংগঠন আছে তারা সবাই বলেছে যে তাড়াহুড়া করে অযোগ্য মানুষ দিয়ে এইরকম যে বিচার করছে তারা এটা নিন্দা জানিয়েছে এবং এটাতে উদ্বেগ প্রকাশ করেছে। এখন আপনি বোঝেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিচার যখন করেছে, তা কত সময় নিয়ে এক একজনের বিচার করতে 7 বছর লেগেছে, এরকম ঘটনাও আছে। কিন্তু আর আপনি 70 দিনে বিচার শেষ করে ফেলছেন। এই যে নজিরবিহীন ঘটনা, এটা দ্বারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনগণ এটা বুঝেছে যে এরা রাষ্ট্র পরিচালনা করতে আসেনি, এরা এসছে রাষ্ট্রকে ধর্ষণ করতে এবং এই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে এখানে একটা তালেবানি রাষ্ট্র কায়েম করার একটা চিন্তা চলছে। এখন বুদ্ধিভিত্তিক মানুষ যারা, চিন্তা চেতনার মানুষ যারা, আপনারা চিন্তা করেন আপনার যে প্রজন্ম, আপনার যে সমাজ, আপনার যে রাষ্ট্র, এটা কোথায় যাচ্ছে? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যুগে যুগে নানান রাজনৈতিক দলের উত্থান আছে, পতন আছে, এটা হবেই। আওয়ামী লীগ আজকে পরাজিত হয়েছে, কালকে আবার জয় লাভ করবে, এটা একটা ধারাবাহিক ধারা। কিন্তু যে দেশটা, যে মানুষরা আপনারা থাকবেন দেশে, আপনাদের দেশ, আমার দেশ, আমাদের দেশ, তারা কিন্তু এই রকম অডাসিটির কারণে নিজেরা ক্ষতিগ্রস্ত হব, সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কেন হবে না? বিশ্বের কাছে মানুষ, বিশ্বের মানুষ দেখে গেছে যে আসলে আওয়ামী লীগ যাদেরকে ডিল করে তারা কতটা পশু, কতটা হিংস্র এবং কতটা রুল অফ লকে কতটা অবজ্ঞা করে, কতটা ঘৃণা করে, এবং তারা আন্তর্জাতিক অপরাধের বিচার করে শূন্য মার্কা জাজমেন্ট দিয়া, শূন্য মার্কা বিচারপতি দিয়া। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।